টুয়েস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের হিস্ট্রিতে আমরা স্টার্ট করব অ্যাংলো শিখ ওয়ার। প্রথম অ্যাংলো শিখ যে যুদ্ধ হয়েছিল স্টার্ট করবো সেখান থেকে। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তাহলে স্টার্ট করা যাক ভিডিওটা। ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার শুরু করার আগে ফার্স্ট আমরা ডিসকাস করব এর কিছু ব্যাকগ্রাউন্ড বিষয়। ব্যাকগ্রাউন্ডে ফার্স্টে এটা পড়বো, এই শিখ রিলিজিয়ানটা, এই শিখ ধর্মটা প্রথমে কে প্রতিষ্ঠা করেছিল সেটা ফার্স্টে আমরা ডিসকাস করব। 15th সেঞ্চুরিতে গুরু নানক শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে 6th গুরু যার নাম হচ্ছে গুরু হরগোবিন্দ সিং। তিনি শিখ ধর্মের মধ্যে, তিনি শিখিজমের মধ্যে কি ইন্ট্রোডিউস করেন? শিখিজমে মিলিটারাইজেশন নিয়ে আসেন। এবং তিনি আর কি ইন্ট্রোডিউস করেন? শিখ ওয়ারিয়ার কমিউনিটি তৈরি করেন। নীতি তৈরি করেন। আর এই শিখ ওয়ারিয়ার কমিউনিটিকে কি বলা হয়? এদেরকে খালসা বলা হয়। আচ্ছা, এই খালসারা একটা কিন্তু যোদ্ধা শ্রেণী, এটা শিখদের একটা যোদ্ধা শ্রেণী, তাই এদের বলা হয় খালসা। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে এই গুরু হরগোবিন্দ সিং শিখিজমে ফাইভ কেস নিয়ে আসে বা 5 কেসকে ইন্ট্রোডিউস করেন। এই 5 কেসকে কি বলা হয়? এবং একেই 5 আর্টিকেলও বলা হয়। যার মানে হলো শিখদের 5টি জিনিস সব সময় ইউজ করতে হবে, যার মধ্যে এই 5 আর্টিকেলস তাদেরকে বলা হবে। যেসব জিনিসের নাম আমি বলবো, যে 5টি জিনিস শিখদের অল টাইম ধারণ করতে হবে, সেগুলি হলো, ফার্স্ট হচ্ছে কেশ, সেকেন্ড হচ্ছে কাংরা, নেক্সট হচ্ছে কারা, নেক্সট হচ্ছে কিরপান, আর নেক্সট হচ্ছে কচেরা। এই 5টি জিনিস কেশ, কাংরা, কারা, কৃপান অ্যান্ড কাচেরা, এই 5টি জিনিস তাদের অল টাইম করতে হবে।
এটাই বলা হয়েছিল। এটা কে বলেছিলেন, ইন্ট্রোডিউস করিয়েছিলেন? গুরু হরগোবিন্দ সিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে গুরু হরগোবিন্দ সিং মারা যাওয়ার পর বান্দা বাহাদুর, যিনি একজন আর্মি ছিলেন খালসার, তাকে কি করা হয়? তাকে কমান্ডার করা হয়। তাকে কি করা হয়? তাকে কমান্ডার করা হয়। এক সেকেন্ড, ক্লিয়ার হলো? এটা কিসের কমান্ডার তিনি ছিলেন? খালসার কমান্ডার তিনি ছিলেন। ক্লিয়ার ক্লিয়ার হলো? এটা গেল হচ্ছে অ্যাংলো শিখ ওয়ারে, ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ারের একটা ব্যাকগ্রাউন্ড, বেসিক ব্যাকগ্রাউন্ড গেল। এবারে আমরা পাঞ্জাবের রুলারদের বিষয়ে আমরা জানবো, ডিসকাস করবো, সেটা হচ্ছে রঞ্জিত সিং। রঞ্জিত সিং 1792। রঞ্জিত সিং কি হন? সুকেট শাকিয়া মিশেলসের হেড হন। হেড হন। আচ্ছা, এই মিশেল শব্দের অর্থ কি? মিশেল মিন্স শিখদের সার্বভৌম রাজ্য। যেসব রাজ্যগুলো শিখদের আন্ডারে ছিল সেগুলোকে মিশেল বলা হতো। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট 1799 রঞ্জিত সিং কি করেন? রঞ্জিত সিং লাহোর দখল করেন এবং তিনি নিজেকে লাহোরের মহারাজা বলে ঘোষণা করেন। নেক্সট 1802-এ রঞ্জিত সিং অমৃতসর দখল করেন এবং তার সাথে আর তিনি কি করেন? তার সাথে সুতলেজ রিভারে ওয়েস্টে যে মিশেলস গুলো ছিল সেগুলি সব দখল করে নেয়। ক্লিয়ার? 1803 রঞ্জিত সিং লুধিয়ানা দখল করেন। আর এই সময় রাশিয়া ইনভেনশন নিয়ে ব্রিটিশদের মধ্যে আতঙ্ক তৈরি হয়, যার ফলে ব্রিটিশদের ওই রাশিয়া যাতে ভারতে না প্রবেশ করতে পারে সেই কারণে চার্লস ম্যাটক্লিফ ম্যাটক্যাফের সাথে রঞ্জিত সিং এর একটি ট্রিটি হয়। কিসের জন্য ট্রিটিটা হয়? রাশিয়া আর্মিরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে। ক্লিয়ার? আচ্ছা, যে ট্রিটিটি হয় সেই ট্রিটির নাম কি ছিল? যে ট্রিটি
স্বাক্ষরিত হয়েছিল তার নাম ট্রিটি অফ অমৃতসর। আচ্ছা, এটা কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? 89 এপ্রিলে। ক্লিয়ার হলো? আচ্ছা, এই ট্রিটিতে একটা তো বলা হয়েছিল রাশিয়া ইনভেনশন আটকানোর জন্য, আর একটা কি বলা হয়েছিল এই ট্রিটির মাধ্যমে? রঞ্জিত সিং সুতলেজ রিভারের সাউথে কখনো অ্যাটাক করবে না বা নিজের দখলে আনবে না। দখলে আনবে না কারণ এই জায়গাটি মানে সাউথটা কাদের আন্ডারে থাকবে? ব্রিটিশদের। আন্ডারে থাকবে। তাহলে রঞ্জিত সিং কোন এরিয়াগুলো দখল করতে পারবে? তিনি কেবল সুতলেজের নর্থের এরিয়াগুলি দখল করতে পারবে, করতে পারবে। ক্লিয়ার হলো? ট্রিটির মাধ্যমে এইগুলো বলা হয়েছে। এর ফলে রঞ্জিত সিং কি করে? নর্থের অনেক এরিয়া দখল করে নেয়, যেমন কাংড়া, কাশ্মীর, পেশোয়ার, আর কি মুলতান এটসেট্রা। মুলতান এইসব এরিয়াগুলো তিনি দখল করে নেন। নেক্সট কি হয়? 1814 রঞ্জিত সিং কি করেন? আফগানিস্তানের রুলার শাহ সুজাকে কি বলেন? প্রোটেকশন প্রোভাইড করবেন বলেন, কথা বলেন। এর সাথে তিনি বলেন যদি তাকে কেউ অ্যাটাক করে, মানে শাহ সুজাকে কেউ অ্যাটাক করে, তাহলে তিনি তাদের সহায়তা করবেন। আচ্ছা, আফগান রুলার শাহ সুজাকে তো এই প্রোটেকশন দেয়, তার পরিবর্তে শাহ সুজা রঞ্জিত সিংকে কি গিফট করেন? এর পরিবর্তে শাহ সুজা রঞ্জিত সিংকে কোহিনূর উপহার দেন। ক্লিয়ার? 1838 ট্রিপাটাইট ট্রিটি স্বাক্ষরিত হয়। এই ট্রিটিটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? রঞ্জিত সিং,
আফগান রুলার শাহ সুজা এবং ব্রিটিশদের মধ্যে। ক্লিয়ার? এই ট্রিটিতে কি বলা হয়েছিল? বলা হয়েছিল প্রয়োজনে তারা মানে তিনজন একে অপরকে সাহায্য করবে। সাহায্য করবে। ক্লিয়ার? এই ট্রিটির মাধ্যমে এই ডিসিশন নেওয়া হয়েছিল যে কোনো পক্ষ কোনো সমস্যা দেখা দিলে অন্য দুটো পক্ষ তাদেরকে সাহায্য করবে। ক্লিয়ার? এরপর কি হয়? 1839 রঞ্জিত সিং মারা যান। এরপর সাম্রাজ্য পতন ঘটতে শুরু করেছিল। কেন? কারণ এর পরে যে সাকসেসররা সিংহাসনে বসেছিলেন তারা সবাই দুর্বল ছিলেন। এর ফলে বৈশক্তি আক্রমণ করতে থাকে, যার ফলে সাম্রাজ্য ভেঙে পড়ে। রঞ্জিত সিং এর পর কারা কারা সিংহাসনে বসেছিল? কারা কারা সিংহাসনে বসে? ফার্স্ট বসেন করক সিং, নেক্সট বসেন নভনিহাল সিং, থার্ড বসেন শের সিং, and fourth and last বসেন দলীপ সিং। ক্লিয়ার হলো? পরপর এনারা বসেন। রঞ্জিত সিং এর পর হচ্ছে করক সিং, নেক্সট বসে হচ্ছে নভনিহাল সিং, নেক্সট বসে হচ্ছে শের সিং, আর নেক্সট বসে হচ্ছে দলীপ সিং। আচ্ছা, এইটা গেল আমরা রঞ্জিত সিং এর বিষয়ে তথ্য। এরপরে আমরা যেটা আজকের বিষয় অ্যাংলো শিখ ওয়ার, ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার, এটা স্টার্ট হয় কত খ্রিস্টাব্দে শুরু হয় এবং কত খ্রিস্টাব্দে শেষ হয়? 1845 শুরু হয়, 1846 এটি শেষ হয়। ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার। ঠিক আছে? এবার আমরা এই ওয়ারের রিজন জানব, কেন হয়েছিল। প্রথমেই যে রিজন সেটা হচ্ছে রঞ্জিত সিং এর পরে যে তিনজন বসেন সিংহাসনে, আবার আমি নামটা লিখছি, করক সিং, নভনিহাল সিং, সরি নেক্সট হচ্ছে শের সিং। এই তিনজনকে হত্যা করা হয়। যার ফলে পরে সিংহাসনে কে বসেন? রঞ্জিত সিং এর পুত্র দলীপ সিং সিংহাসনে বসে। কিন্তু একটা সমস্যা থাকে, শোনে বসে। তার আগে বলি কত খ্রিস্টাব্দে? 1845। সমস্যাটা কি ছিল? তিনি যখন সিংহাসনে বসেছিলেন, অর্থাৎ দলীপ সিং যখন সিংহাসনে বসেছিলেন, তখন এনার বয়স ছিল মাত্র 5 বছর। এত ছোট একটা বাচ্চা কখনোই সাম্রাজ্য পরিচালনা করতে পারবে না, যার ফলে এনাকে সামনে রেখে পরোক্ষভাবে একজনকে তো সাম্রাজ্য পরিচালনা করতে হবে, অর্থাৎ রিজেন্ট তো একজন থাকবে। তিনি কে ছিলেন? ইনি ছোট থাকার কারণে এনার মা অর্থাৎ
রঞ্জিত সিং এর বিধবা পত্নী। বিধবা পত্নী রানী জিন্দাল পরোক্ষভাবে শাসন পরিচালনা করতে থাকেন। চালনা করতে থাকেন। ঠিক আছে, এখানের মধ্যে কোশ্চেন আসতে পারে যে কত খ্রিস্টাব্দে দলিত সেন সিংহাসনে বসেন? 1845 খ্রিস্টাব্দে। কিন্তু তিনি ছোট থাকার কারণে কে রিজেন্ট হন? ওনার রিজেন্ট হন, অর্থাৎ কে পরোক্ষভাবে শাসন পরিচালনা করতে থাকে? এনার মা রানী জিন্দাল। ক্লিয়ার হলো? 1833-তে ব্রিটিশরা প্ল্যান করে যে তারা পাঞ্জাব দখল করবে। ক্লিয়ার? নেক্সট, এর ফলে 1843 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিন্ধ দখল করে নেয়। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে যুদ্ধের রিজন। এবার করবো ইম্পর্টেন্ট ইভেন্ট। এই যে ব্রিটিশরা 1843 খ্রিস্টাব্দে সিন্ধ দখল করছে, এই ঘটনার ফলে কি হয়? এই ঘটনার ফলে শিখদের সাথে ব্রিটিশদের যে সম্পর্ক ছিল বা এদের মধ্যে যে মিউচুয়াল ডিমান্ড ছিল সেটা নষ্ট হয়ে যায়। যার ফলে কি হয়? যার ফলে ডিপ্লোম্যাটিক রিলেশনও ভেঙে পড়ে। ক্লিয়ার? নেক্সট, দুই পক্ষের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশন ভেঙে পড়ার ফলে ব্রিটিশরা কি করে? পাঞ্জাবের ফিরোজপুর অভিযান করে। অভিযান চালায়। এই ঘটনার ঠিক পরে, অর্থাৎ 1945-এর 11th ডিসেম্বরে শিখ আর্মিরা অর্থাৎ খালসারা সুতলেজের ইস্টার্ন পার্ট ক্রস করে। ওদের কাছে জানতে চাওয়া হয় যে আপনারা কেন ইস্টের দিকে আসছেন, তখন তারা ক্লেম করে মুরান নামক একটি জায়গা আছে, যেটা ডিসপুট ল্যান্ড। ঠিক আছে, এই জায়গার কে শাসক হবে,
এই নিয়ে একটা বিবাদ চলছে। এটা যখন ক্লেম করা হয় তখন তারা এটা বলে বিবাদ চলছে, তো এটা সলভ করতে যাচ্ছে। সেটি সলভ করতে তারা এসছে। কিন্তু ব্রিটিশদের পছন্দ হয়নি, কারণ ইস্টার্ন পার্টে, সুতলেজ রিভারের ইস্টার্ন পার্টে তাদের অনেক এরিয়া ছিল তাদের দখলে। এর ফলে সেই সব এরিয়ার উপর দিয়ে যখন শিখ আর্মিরা যাচ্ছে সেটা তাদের একদম পছন্দ হয়নি। সেই কারণে এই ঘটনাকে কেন্দ্র করেই ব্রিটিশরা কি করে, ব্রিটিশরা ওয়ার ডিক্লেয়ার করে। এর ফলে ওয়ার শুরু হয়। এরপর আমরা যেটা পড়বো, এটা ইম্পর্টেন্ট ইভেন্ট গেল, তার আগে আমরা রিজন জানলাম। এর ফলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এর রেজাল্ট কি ছিল। আচ্ছা, রেজাল্টে ফার্স্টেই যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এই যুদ্ধের সময় শিখদের আর্মিদের হেড কে ছিল বা আর্মি কমান্ডার কারা ছিল। লিডার ছিলেন তেজা সিং, আর কে ছিলেন, ও লাল সিং। এরা দুজনে কি করেছিল, এরা দুজনেই তেজা সিং আর লাল সিং যুদ্ধ শুরু হলে এরা ব্রিটিশদের সব ইনফরমেশন দিয়ে দিত। শিখ আর্মিরা কি করছে না করছে সব কিছু এরা বলে দিত ব্রিটিশদের কাছে। যার ফলে শিখরা 5টি জায়গায় হেরে গিয়েছিল, যুদ্ধে 5টি জায়গায় হেরে গিয়েছিল। সে জায়গাগুলোর নাম কি কি? ফার্স্ট হচ্ছে মুরকি, এটা কত খ্রিস্টাব্দে তারা হেরে যায়? 1945-এ 18 ডিসেম্বর যুদ্ধে হেরে যায়। সেকেন্ড হচ্ছে ফিরোজ শাহ, কত খ্রিস্টাব্দে হেরে যায় এই জায়গাতে? 20 থেকে 21 ডিসেম্বর, 1945-এ 20 থেকে 21 ডিসেম্বর। নেক্সট হচ্ছে বুদ্দেল ওয়াল এবং আলিওয়াল, এখানে 1946-এ 15 জানুয়ারি হেরে যাচ্ছে। নেক্সট ফোর্থ বুদ্দেলওয়াল আর আলিওয়ালে হেরে যাচ্ছে হচ্ছে 1946-এ 15 জানুয়ারি। নেক্সট হচ্ছে সোবারান, সোবারানে কত খ্রিস্টাব্দে হচ্ছে? সরি এটা 19 না, 18 হবে, সরি 1845 extremely sorry, 1846-এ 10 ফেব্রুয়ারি। ক্লিয়ার হলো? লাহোরে ব্রিটিশরা যুদ্ধ না করেই লাহোরকে দখল করে নেয়। কত খ্রিস্টাব্দে? 20 ফেব্রুয়ারি 1846-এ। ক্লিয়ার হলো? লাহোর তাদের দখলে চলে গেলে, অর্থাৎ ব্রিটিশদের দখলে চলে গেলে অনেক পাওয়ারফুল হয়ে যায়। কারণ লাহোরই ছিল হচ্ছে এই শিখদের কাছে একটা অত্যন্ত পাওয়ারফুল জায়গা। রঞ্জিত সিং লাহোরে নিজেকে মহারাজ বলে ঘোষণা করেছে, ওখান থেকে তিনি শাসন পরিচালনা করতেন। তো এটা যদি চলে যায় তাহলে ব্রিটিশরা অনেক পাওয়ারফুল হয়ে গেল এবং শিখরা অনেক দুর্বল হয়ে গেল। এরপরে শিখরা ব্রিটিশদের কাছে
কাছে যুদ্ধে হেরে যায়, যার ফলে তাদের মধ্যে একটি ট্রিটি সাইন স্বাক্ষর হয়, যার নাম কি? যার নাম ট্রিটি অফ লাহোর। কত খ্রিস্টাব্দে হয়? না 1846 এ মার্চে। ক্লিয়ার হলো? আচ্ছা, এই ট্রিটিতে কি কি বলা হয়? ফার্স্টেই এই ট্রিটিতে বলা হয় যে এই যুদ্ধের জন্য ব্রিটিশদের 1.5 করোড় টাকা ক্ষতি হয়েছে। আর এই ক্ষতিপূরণ কাদেরকে বহন করতে হবে? শিখদের। শিখদের। ক্লিয়ার হলো? এছাড়াও ট্রিটির মাধ্যমে ব্রিটিশদের জলন্ধরপুর দোয়াব অঞ্চল ছেড়ে দিতে হবে। আচ্ছা, এই জলন্ধর দোয়াব অঞ্চলটি কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝায়? বিয়াস ও সুতলেজ। বিয়াস ও সুতলেজ রিভারের মধ্যবর্তী যে দোয়াব অঞ্চলটা, সেটাই হচ্ছে জলন্ধর দোয়াব নামে পরিচিত। আচ্ছা, এই জলন্ধর দোয়াব কিন্তু চাষের জন্য খুব উর্বর একটা জমি ছিল। আর ঠিক এই জায়গাটি কাদেরকে দিয়ে দিতে হয়? শিখদের, ব্রিটিশদেরকে দিয়ে দিতে হয়। কোন ট্রিটির মাধ্যমে দিয়ে দিতে হয়? লাহোর ট্রিটির মাধ্যমে। এই কোশ্চেনটা আসতে পারে। এই ট্রিটির মাধ্যমে বলা হয় যে লাহোরে একটি ব্রিটিশ রেসিডেন্ট থাকবে। প্রেসিডেন্ট রাখা হবে। যে ব্রিটিশ রেসিডেন্ট থাকা হবে তার নাম কি ছিল? হেনরি লরেন্স। হেনরি লরেন্স ব্রিটিশ রেসিডেন্ট হিসাবে লাহোরে ছিল। ক্লিয়ার হলো? এবারে আসা যাক, এই যে ব্রিটিশদের কাছ থেকে এই ব্রিটিশরা যে বলেছে যে তাদের 1.5 করোড় টাকা ক্ষতি হয়েছে যুদ্ধে, এই ক্ষতিপূরণটা দিতে হবে শিখদের। কিন্তু শিখরা এই পুরো টাকা দিতে পারে না। শিখরা পুরো ক্ষতিপূরণের টাকা দিতে পারে না, যার ফলে কি হয়? যার ফলে ব্রিটিশরা শিখদের বলে কাশ্মীরকে গুলাব সিং এর কাছে দিয়ে দিতে বলে। ক্লিয়ার? আর যে টাকা বাকি ছিল, অর্থাৎ 75 লক্ষ টাকা তারা দিতে পারেনি, সেই 75 লক্ষ টাকা ব্রিটিশদেরকে কে দেবে? গুলাব সিং দেবে। গুলাব সিং প্রদান করবে। 46 খ্রিস্টাব্দে 16 মার্চ একটি নতুন ট্রিটি সাইনের মাধ্যমে কাশ্মীরকে গুলাব সিং এর কাছে দেওয়া হয়, অধীনে দেওয়া হয়। ক্লিয়ার হলো এই পুরো ঘটনাটা? লাহোরের চুক্তিতে
মেনে নিতে পারিনি, যার ফলে বিদ্রোহ শুরু হয়। তাই ব্রিটিশরা কি করে, একটি নতুন ট্রিটি সাইন করে। যার নাম কি ট্রিটি অফ বাইরোয়ান। এটা কত খ্রিস্টাব্দে হয়? 1846 ডিসেম্বর। ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও শিখ যারা ছিলেন তারা রানী জিন্দান যে ট্রিটি অফ লাহোরের মাধ্যমে যে কাশ্মীরকে গুলাব সিংকে দিয়ে দিয়েছিল, এই জিনিসটা শিখরা মেনে নিতে পারেনি। তার ফলে রানী জিন্দানকে কি করা হয়, তার যে পদ ছিল, অর্থাৎ যে রিজেন্ট নামে তার যে পদ ছিল, যে তিনি পরোক্ষভাবে শাসন পুরোটাই পরিচালনা করবে, সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং সেই জায়গায় কি নিয়ে আসা হয়, রানী জিন্দানের জায়গায় রানী জিন্দানকে সরিয়ে কি করা হয়, একটি কাউন্সিল তৈরি করা হয়। এবার থেকে এরাই সবকিছু ডিসিশন নেবে, এটা ঠিক করা হয়। এই কাউন্সিলের মধ্যে কজন ছিলেন? এই কাউন্সিলে 8 জন ছিলেন। এই 8 জনকে কি বলা হতো? 8 শিখ সর্দার বলা হতো। আচ্ছা, এই কাউন্সিলের হেড কে ছিলেন বা প্রেসিডেন্ট কে ছিলেন? হেনরি লরেন্স। ক্লিয়ার? সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, এটা কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, কত খ্রিস্টাব্দে শেষ হয়? 1848 শুরু হয়, 1849 শেষ হয়। আচ্ছা, এই ওয়ারের রিজন কি ছিল? শিখরা প্রথমে তো লাহোরের চুক্তি তারা মানেনি, তারপরে যে চুক্তিটা হয়েছিল সেটা হচ্ছে ভেরিওয়াল চুক্তি, যেটাও শিখরা মানতে পারেনি। ক্লিয়ার হলো? যার ফলে যেটা সরি আমি আরেকবার রিপিট করছি, সেটা হচ্ছে যে ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার শেষ হওয়ার পরে প্রথমে চুক্তি স্বাক্ষরিত হয় লাহোরের চুক্তি, যেটা শিখরা মানতে পারেনি, যার ফলে আরেকটা চুক্তিও স্বাক্ষরিত হয়, কিন্তু সেটাও শিখদের কাছে একটা অপমানজনক চুক্তি ছিল। এবং তার সাথে আরেকটা ঘটনা ঘটে, যে রানী জিন্দানকে বেনারসে পাঠিয়ে দেওয়া হয় পেনশনার হিসাবে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনাটা শিখরা মানতে পারেনি। এবং আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই সময় মুলতানের গভর্নর ছিলেন মুলরাজ। তিনি সবসময় স্বাধীনভাবে শাসন পরিচালনা করতে চাইতেন। কিন্তু এটা ব্রিটিশরা মানতে পারেনি। তারা কখনোই চায়নি যে একজন গভর্নর নিজের ইচ্ছায় শাসন পরিচালনা করুক, যেটা তাদের জায়গা অলরেডি ব্রিটিশদের দখলে চলে গেছে যে জায়গাটা, কিন্তু সেখানে মুলরাজ বলছে আমি নিজে স্বাধীনভাবে শাসন পরিচালনা করবো। অবশ্যই তার জন্য ব্রিটিশ সেটা মানতে পারে না, যার ফলে ব্রিটিশরা কি করে, মুলতানে একটি নতুন শিখ গভর্নরকে পাঠানো হয়। এই ঘটনাটি বিরোধিতা করেন মুলরাজ এবং তিনি কি করেন, বিদ্রোহ ঘোষণা করেন ব্রিটিশদের বিরুদ্ধে। কি করছেন, বিদ্রোহ ঘোষণা করছেন, বিদ্রোহ ঘোষণা করেন। এই বিদ্রোহকে দমন করার জন্য ব্রিটিশরা কাকে পাঠায় মুলতানে?
শের সিংকে বিদ্রোহ দমনের জন্য পাঠানো হয়। শের সিং যখন মুলতানে যান তখন তিনি দেখেন যে মুলরাজ যে কারণে বিদ্রোহটা করছে সেটা রিলিভেন্ট, যে তিনি স্বাধীনভাবে শাসন পরিচালনা করতে চাইছেন, আদার্স তো আর কিছু চাইছেন না। তার জন্য সেটা শের সিং এর খুব ভালো লাগে এবং তার ফলে কি করে মুলরাজ, তার ফলে শের সিং মুলরাজের সাথে যোগ দেয়, মুলরাজের সাথে যোগ দেয়। শের সিং এর সাথে সাথে আবার যাদের শিখ আর্মিরা ছিল অর্থাৎ খালসারাও এই মুলরাজের সাথে যোগ দেয় ব্রিটিশদের বিরুদ্ধে। ক্লিয়ার? এটা গেল হচ্ছে রিজন, এর ফলে যুদ্ধ শুরু হয়। এরপর আমরা কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট কি ছিল। সবাই যখন ব্রিটিশদের বিরুদ্ধে চলে যাচ্ছে, যার ফলে ব্রিটিশদের প্রচন্ড রাগ হয়, যার জন্য লর্ড ডালহৌসি গভর্নর জেনারেল নিজে পাঞ্জাব দখলের সিদ্ধান্ত নেয়। পাঞ্জাবকে নিজে দখল করার আগে অর্থাৎ ব্রিটিশদের দখলের আগে তিনটে আলাদা আলাদা ব্যাটেল শুরু হয়। তিনটে ব্যাটেল কি কি ছিল? ব্রিটিশদের দখলের আগে তিনটে ব্যাটেল হয়। ফার্স্ট রামগড়ের যুদ্ধ, এটা 1849 হয়। নেক্সট হয় এটা 48 হয়। নেক্সট হচ্ছে চিলানওয়ালার যুদ্ধ, এটা হচ্ছে 1849 হয়। এই দুটো যুদ্ধে, এই দুটো ব্যাটেলে কে জয়ী হয়? এই দুটো যুদ্ধে শিখরা জয়ী হয়, কারণ শিখরা খুব ব্রেভলি হ্যান্ডেল করেছিল, সেই কারণে তারা জিততে থাকে, জয়ী হয়। কিন্তু যে থার্ড যুদ্ধ হয়, গুজরাটের যুদ্ধ, ব্যাটল অফ গুজরাট, যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1849। এই যুদ্ধে ব্রিটিশরা শিখদের হারায়, শিখদের পরাস্ত করছে এবং শিখরা কোথায় সারেন্ডার করছে? রাওয়ালপিন্ডিতে শিখ আর্মিরা সারেন্ডার করছে। কাদের কাছে? ব্রিটিশদের কাছে, যার মাধ্যমে যুদ্ধ শেষ হচ্ছে। পাঞ্জাব পুরো দখল করে নেয় এবং পাঞ্জাব চালানোর জন্য তিনটি মেম্বারকে নিয়ে একটি বোর্ড তৈরি করা হয়। এই তিনটে মেম্বারই হচ্ছে পাঞ্জাব চালাবে, পাঞ্জাব পরিচালনা করবে, এটা বলা হয়। এই তিনটে মেম্বার কে কে ছিলেন? হেনরি লরেন্স, আরেকজন ছিলেন, এনারা লরেন্স ব্রাদার যাদেরকে বলা হয়, জন লরেন্স। আর সেকেন্ড আর থার্ড যিনি ছিলেন তার নাম হচ্ছে চার্লস মানসেল। ঠিক আছে, এই তিনজন মেম্বার মিলে পাঞ্জাব পরিচালনা করবে, পাঞ্জাব চালাবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এরা ঠিকঠাক মতো পাঞ্জাব চালাতে পারে না, পরিচালনা ঠিকঠাক মতো করতে পারে না, যার ফলে
1853-তে পাঞ্জাবকে চিফ কমিশনার চিফ কমিশনারের আন্ডারে দেওয়া হয়। যে বলা হয় যে এবার থেকে চিফ কমিশনার পাঞ্জাব পরিচালনা করবে। প্রথম চিফ কমিশনারের নাম কি? প্রথম চিফ কমিশনার হন জন লরেন্স। ক্লিয়ার হলো? আজকে আমাদের দুটো টপিক কমপ্লিট হলো, অ্যাংলো শিখ ওয়ার ফার্স্ট এবং সেকেন্ড। নেক্সট ভিডিওতে পর থেকে ডিসকাস করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।